গল্পে আড্ডায় রৌহিনের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ বছরের প্রথম এপিসোডে আসরের মধ্যমণি হতে চলেছেন নোবেলজয়ী মহান কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বস্তুত লাতিন আমেরিকান সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং বিশ্ব সাহিত্যকে এক অন্যরকম ছন্দ দেবার অন্যতম কারিগর বলা হয় তাঁকে। 100 Years of Solitude, Love in the Time of Cholera, The Autumn of the Patriarch প্রভৃতি একের পর এক জনপ্রিয় এবং অসাধারণ উপন্যাসের জনক মার্কেজ ছোট গল্পের জগতেও স্মরণীয় পদচিহ্ন রেখে গেছেন। তার মে আলকুইলো পারা সোনার অর্থাৎ স্বপ্ন ফেরি করি গল্পটি প্রথম প্রকাশিত হয় সম্ভবত 1975 সালে। গল্পটির শিরোনামের আক্ষরিক ইংরেজি করলে দাঁড়ায় আই রেন্ট মাইসেলফ আউট টু ড্রিম, কিন্তু এই ইংরেজি অনুবাদে গল্পটির নাম আই সেল মাই ড্রিমস। এই গল্পটি আমি পাঠ করেছি দেশ পাবলিশিং প্রকাশিত অমিতাভ রায়ের অনুবাদকৃত বই গল্প সমগ্র গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বইটি থেকে। আসুন এখন শুনে নিই অমিতাভ রায়ের অনুবাদে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প স্বপ্ন ফিরি করি, পাঠে আমি রৌহিন। হাভানার রিভিয়েরা হোটেলের রাউঞ্জে বসে সকাল 9টা নাগাদ প্রাতরাশ সারছিলাম। ঝলমলে রৌদ্রস্নাত বালুকা বেলায় একটা বিশাল জোরালো ঢেউ সমুদ্র থেকে এসে আছড়ে পড়ল। কয়েকটা গাড়িকে উড়িয়ে নিয়ে গেল ঝোড়ো হাওয়া। কোনোটা সমুদ্রের পাশের চওড়া রাস্তা দিয়ে যাচ্ছিল, কোনোটা আবার দাঁড় করানো ছিল রাস্তার ধারে। ঢেউয়ের ধাক্কায় একটা গাড়ি তো হোটেলের এক পাশের দেওয়ালে প্রায় গেঁথেই গেল। ফলে 20 তলা হোটেলটায় ছড়িয়ে পড়ল সাংঘাতিক আতঙ্ক। যেন কোনো ডিনামাইটের বিস্ফোরণে বাড়িটার সমস্ত কাঁচের জানলা ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। প্রতীক্ষালয়ের ভিতরে অপেক্ষারত পর্যটকদের অনেকেই আসবাবপত্রের সঙ্গে উপরে নিক্ষিপ্ত হলো। তাদের মধ্যে অনেকে আবার শিলাবৃষ্টির মতো ছড়িয়ে পড়া কাঁচের টুকরোয় গুরুতর আহত হলো। ঢেউটা নিশ্চয়ই খুব শক্তিশালী এবং ধাক্কাটাও খুবই জোরালো। সমুদ্রের বাঁধানো পাড় আর হোটেলের মধ্যেকার 2 লেনের চওড়া রাস্তা পেরিয়ে এসেও হোটেলের ঘষা কাঁচের শক্তপোক্ত জানলা গুড়িয়ে দেওয়ার মতো শক্তি ছোটখাটো ঢেউয়ের থাকার কথা নয়। দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় কিউবান স্বেচ্ছাসেবকেরা ঘন্টা 6-এরও কম সময়ে সব ভগ্নাবশেষ সরিয়ে দিল। সমুদ্রে যাওয়ার পথ বন্ধ করে দিয়ে একটা দরজা লাগিয়ে দেওয়ায় সবকিছু আবার ফিরে এলো আগের অবস্থায়। দেওয়ালে গেঁথে যাওয়া গাড়িটি ক্রেন দিয়ে বের করে আনার পরে দেখা গেল চালকের আসনে নিরাপত্তা বেল্ট দিয়ে বাঁধা রয়েছে একজন মহিলার দেহ। ঢেউয়ের ঝাপটাটা এতই জোরালো ছিল যে তার দেহের কোনো হাড়গড়ি আর আস্ত নেই। বিধ্বস্ত মুখ, পা থেকে ছিটকে যাওয়া জুতো, ছিন্ন ভিন্ন পোশাক এবং হাতের আঙুলে সাপের নকশার সোনার আংটি। সাপের চোখের জায়গায় আংটিটায় বসানো ছিল একটা পান্না। পুলিশ তাকে নবনিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূতের ছেলে মেয়েদের গভর্নেন্স বলে শনাক্ত করল। মাত্র সপ্তাহ 2 আগে রাষ্ট্রদূতের পরিবারের সঙ্গে মহিলা হাভানায় এসেছিলেন। সেদিনই সকালবেলায় তিনি নতুন গাড়ি চালিয়ে বাজার করতে বেরিয়েছিলেন। স্থানীয় দৈনিক সংবাদপত্রে খবরটা পড়েছিলাম। সেখানে তার নাম ছিল না, কিন্তু সাপের নকশার সোনার আংটিটির বিবরণ সংক্রান্ত তথ্যটি আমায় ধন্দে ফেলে দেয়। আংটিটা কোন আঙুলে পড়া ছিল তা অবশ্যই খবরের কাগজ থেকে জানা যায়নি। এই খবরটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার আশঙ্কা দুর্ঘটনায় মৃত মহিলাটি বোধহয় সেই অবিস্মরণীয় মহিলা যার প্রকৃত নাম আমার জানা নেই। তবে তিনি ঠিক এরকমই একটা আংটি, যা সেকালেও ছিল খুবই সাধারণ, পরতেন ডান হাতের তর্জনীতে। 34 বছর আগে ভিয়েনার এক পানশালায় তার সঙ্গে আমার প্রথম আলাপ। সেখানে সেদ্ধ আলুর সঙ্গে সসেজ খাচ্ছিলেন তিনি, আর সঙ্গে ছিল বিয়ার। ওই পানশালাটা ছিল লাতিন আমেরিকার ছাত্রছাত্রীদের আড্ডার জায়গা। আমি সেদিনই রোম থেকে ভিয়েনায় পৌঁছাই। সেপ্রানো গায়িকার মতো অপূর্ব লম্বা গলা, ওভারকোটের কলারটা এলিয়ে থাকা শেয়ালের লেজের মতো, আর হাতের আঙুলে সাপের চেহারার সেই মিশরীয় আংটি আমার মনে গভীর ছাপ ফেলে। তার অনাবশ্যক ও জোরালো অথচ খটোমটো উচ্চারণ এবং অত্যন্ত নিম্নমানের অনর্গল স্প্যানিশ শুনে পানশালায় উপস্থিত লোকজনদের মধ্যে একমাত্র তাঁকেই অস্ট্রিয়ান বলে মনে হয়েছিল। তবে ধারণাটা ঠিক নয়।
তার জন্ম কলম্বিয়ায় এবং প্রায় শৈশবেই দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে তিনি সঙ্গীত শিক্ষার জন্য অস্ট্রিয়ায় চলে আসেন। আমাদের সাক্ষাতের সময় তার বয়স ছিল 30-এর কোঠায়। সুন্দরী না হওয়ার জন্য এবং বিভিন্ন অসুবিধার মধ্যে জীবন কাটার ফলে অসময়ে তিনি আরো বুড়িয়ে গিয়েছিলেন, অথচ তিনি মানুষ হিসেবে চমৎকার এবং ভয়াবহও বটে। ভিয়েনা তখনও এক প্রাচীন রাজকীয় শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পৃথিবীতে দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক আদর্শের সংঘাতের মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে শহরটা কালোবাজারি এবং আন্তর্জাতিক গুপ্তচর বৃত্তির স্বর্গরাজ্য। অবশ্য পলাতক এই স্বদেশবাসীর জন্য ভিয়েনার থেকে উপযুক্ত জায়গা আর কিছু হতে পারে বলে আমার মনে হয়নি। ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত কাউন্টারের এক কোনায় বসে তিনি এক মনে খেয়ে যাচ্ছিলেন। নিশ্চয়ই সেটা কোনো এক বিশেষ আনুগত্যবোধের পরিচায়ক, কারণ অন্য কাউন্টার থেকে খাবার কেনার সামর্থ্য তার ছিল। এমনকি যারা তার সঙ্গে এক টেবিলে বসে খাচ্ছিল তাদের খাবারের দাম চুকিয়ে দিতেও তিনি সক্ষম। তার আসল নাম তিনি আমাদের কখনো বলেননি। আমরা সকলেই তাকে একটা খটোমটো জার্মান নামে ডাকতাম। লাতিন আমেরিকার ছাত্রছাত্রীরা তাকে ফ্রাউ ফ্রিডা বলেই ডাকত। পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে একটা অভদ্র প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা ছিল, জন্মভূমি, প্রবল ঝোড়ো হাওয়া এবং খাড়াই পাহাড় ঘেরা কিন্দিও ছেড়ে এই সুদূর ভিয়েনায় এসে তিনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন, আমি স্বপ্ন ফিরি করি। বাস্তবে সেটাই ছিল তাঁর একমাত্র পেশা। প্রাচীন কালদাস শহরের এক ধনী ব্যবসায়ীর 11টি সন্তানের মধ্যে তিনি তৃতীয়। কথা বলতে শেখার পর পরিবারের অন্যান্য সদস্যদের মতো তিনিও সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশের আগে যখন মনের অবচেতন সতেজ থাকে স্বপ্ন বর্ণনা করতে অভ্যস্ত হয়ে গেলেন। 7 বছর বয়সে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তাঁর এক ভাই নদীর বানের ঘূর্ণিস্রোতে ভেসে যাচ্ছে। তার মা ছেলেদের অত্যন্ত পছন্দের ঝর্ণায় স্নান করা বন্ধ করে দিলেন। কিন্তু ফ্রাউ ফ্রিডা ততদিনে নিজস্ব পদ্ধতিতে ভবিষ্যৎবাণী শিখে গেছেন। স্বপ্নের অর্থ কি তিনি প্রশ্ন করেছিলেন। এমন নয় যে জলে ডুবে যাওয়ার অজুহাতে মিষ্টি খাওয়া নিষিদ্ধ। মেয়ের দেখা স্বপ্নের এমন বিশ্লেষণ করে একটা 5 বছরের বাচ্চা ছেলের, যার প্রতি রবিবার লজেন্স না হলে চলে না, ওপর বিধিনিষেধ চাপিয়ে দেওয়া নেহাতি অন্যায় অত্যাচার। কিন্তু মেয়ের এই ক্ষমতা সম্পর্কে মায়ের পূর্ণ আস্থা ছিল। সেই জন্য মেয়ে যে বিষয়ে সাবধান হতে বলেছিল তা কঠোরভাবে পালন করা হয়। কিন্তু বিধি বাম, মায়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে লুকিয়ে লজেন্স খাওয়ার সময় তা গলায় আটকে গিয়ে ছেলেটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং তাকে কোনোভাবেই বাঁচানো যায়নি। ভিয়েনার প্রবল শীতে নিদারুণ আর্থিক সংকটে পড়ার আগে ফ্রাউ ফ্রিডা কখনো ভাবেননি যে এই ক্ষমতা ভাঙিয়ে তাকে রোজগার করতে হবে। মরিয়া হয়ে কাজ খোঁজার সময় প্রথম যে বাড়িটি তার থাকার পক্ষে উপযুক্ত বলে মনে হয়েছিল সেইখানেই তিনি হাজির হলেন। কি কাজ করতে পারেন প্রশ্ন করা হলে তিনি সরাসরি সত্যি কথাটাই বললেন, আমি স্বপ্ন দেখি। সংক্ষিপ্ত উত্তরে খুশি হয়ে গৃহকর্ত্রী তাকে নিযুক্ত করেন। হাত খরচ চালানোর মতো সামান্য বেতন, দিনে 3 বার ভোজন আর থাকার জন্য একটি সুন্দর ঘর। রোজ সকালে প্রাতরাশের আসলে সকলে তার নিকট ভবিষ্যতের কথা জানতে চাইত। নিজের সঞ্চয়ের উপর নির্ভরশীল পরিবারের কর্তা অতি সজ্জন ব্যক্তি, রোমান্টিক চেম্বার সঙ্গীতের ভক্ত বাড়ির গিন্নি সবসময় হাসি খুশিতে উজ্জ্বল। তাদের 2 মেয়ে, বয়স 11 এবং 9। ফ্রাউ ফ্রিডার মতো একজনকে পেয়ে সবাই খুব খুশি। শুধু একটাই শর্ত তাকে মেনে চলতে হতো, স্বপ্নের মাধ্যমে সংসারের সকলের রোজকার বিধিলিপির ভবিষ্যৎবাণী করতে হবে। অনেক দিন যাবৎ এই কাজ তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন, বিশেষত যুদ্ধের সময় যখন বাস্তবের বিভীষিকা দুঃস্বপ্নকেও ছাড়িয়ে গিয়েছিল। পরিবারের সদস্যরা প্রতিদিন কে কি করবে বা কিভাবে করবে তা ঠিক করে দেওয়ার অধিকার একমাত্র তাঁরই ছিল। এইভাবে এমন একটা সময় এলো যখন বাড়ির সকলেই তার কথাতে ওঠা বসা করত। বাড়ির সর্বময় কর্ত্রী হয়ে উঠলেন তিনি। অত্যন্ত সাদামাটা কাজের জন্য তার অনুমতি নেওয়া হতো। আমি ভিয়েনায় থাকার সময় মারা গেলেন গৃহকর্তা। উদারতা দেখিয়ে তার আয়ের একটা অংশ তিনি উইল করে ফ্রিডাকে দিয়ে যান। শুধু একটি শর্ত,
পরিবারের অবশিষ্ট সদস্যদের জন্য আমৃত্যু ফ্রাউ ফ্রিডাকে স্বপ্ন দেখে যেতে হবে। তখন ভিয়েনায় আমার ছাত্রজীবন নানা রকমের সমস্যায় দীর্ণ। 1 মাসের উপর এমন সমস্যা চলছে, যে অর্থের আশায় দিন গুনছি তা কিছুতেই এসে পৌঁছচ্ছে না। এমন অর্থকষ্টের দিনে পানশালায় ফ্রাউ ফ্রিডার অপ্রত্যাশিত আবির্ভাব এবং তার উদার আচরণ উৎসবের আবহাওয়া সৃষ্টি করত। একদিন রাতে বিয়ার খেয়ে তৃপ্ত হবার পর পরম আত্মবিশ্বাস নিয়ে তিনি চুপি চুপি একটি অত্যন্ত জরুরি নির্দেশ দিলেন আমাকে। শুধু তোমাকে বলার জন্যই আজ এখানে এসেছি। কাল রাতে স্বপ্নে তোমায় দেখেছি। এই মুহূর্তে ভিয়েনা ছেড়ে চলে যাও। আগামী বছর 5 মধ্যে এখানে ফিরে এসো না। তার আত্মবিশ্বাসকে পুরোপুরি যথার্থ মনে হওয়ায় সেই রাতেই শেষ ট্রেন ধরে আমি রোমে চলে যাই। ব্যক্তিগতভাবে তার এই আত্মবিশ্বাস আমার মনে এমন এক প্রভাব সৃষ্টি করে যে সেদিন থেকে নিজেকে অদেখা বিপদের হাত থেকে বেঁচে ফিরে আসা ভাগ্যবান বলে মনে করতাম। তারপর থেকে আর ভিয়েনায় ফিরে যায়নি। হাভানার দুর্ঘটনার আগে আচমকা একদিন ঘটনাচক্রে ফ্রাউ ফ্রিডার সঙ্গে আমার বার্সেলোনায় দেখা হয়েছিল। যদিও এই সাক্ষাৎকারটি আমার কাছে এখনো রহস্যজনক। গৃহযুদ্ধের পরে পাবলো নেরুদা সেদিনই প্রথম স্পেনের মাটিতে পদার্পণ করেছিলেন। যথেষ্ট সময় নিয়ে অলস ভঙ্গিতে তিনি ভ্যালপারাইসোর দিকে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে থামলেন বার্সেলোনায়। পুরো একটা সকাল তিনি আমাদের সঙ্গে পুরনো বইয়ের দোকানে কাটালেন। অনেক খোঁজার পর একটা বিবর্ণ ছেঁড়াখোড়া বই কিনলেন, যার দাম তার রেঙ্গুনের রাষ্ট্রদূতের দপ্তরের চাকরির 2 মাসের বেতনের দ্বিগুণের থেকেও বেশি। অসুস্থ হাতির মতো লোকজনের মধ্যে তিনি ঘুরে বেড়ালেন এবং যা কিছু চোখে পড়ছিল তার কলাকৌশল সম্পর্কে শিশুসুলভ কৌতূহল দেখাচ্ছিলেন। তার ধারণা সমস্ত পৃথিবী সুতোয় বাঁধা একটা অতিকায় খেলনা। রেনেসাঁ যুগের পোপদের সম্বন্ধে যে ধারণা রয়েছে, অর্থাৎ একাধারে পেটুক এবং বিদগ্ধ, নেরুদার মতো অন্য কাউকে সেই মতের এত কাছাকাছি যেতে দেখিনি। নিজের ইচ্ছার বিরুদ্ধে খাবার টেবিলে প্রধান অতিথির আসন গ্রহণ করার পর তার স্ত্রী মাতিলদা নেরুদার গলায় বাচ্চাদের মতো একটা বিপ পরিয়ে দিলেন। বিপটা এত বড় যে মনে হচ্ছিল খাবার টেবিলের বদলে চুল কাটার সেলুনে সেটাকে বেশি ভালো মানায়। তবে একমাত্র এইভাবেই, অর্থাৎ বড় বিপ ব্যবহার করেই নেরুদার সস দিয়ে বুক ভিজিয়ে ফেলার প্রবণতা সামলানো যেত। দৃষ্টান্ত হিসেবে সেদিনকার কারভাইয়াসের ঘটনাটার কথা বলা যায়। দক্ষ শল্য চিকিৎসকের মতোই দক্ষ হাতে তিনি আস্ত বাগদা চিংড়ি বেটে ছেঁটে গলাধ্যকরণ করতে করতে আশপাশের প্রত্যেকের থালায় নজর রাখছিলেন এবং মজা করে অন্যদের থালা থেকে এটা ওটা তুলে নিচ্ছিলেন, যাতে সকলের খাওয়ার উৎসাহ বাড়ে। গ্যালিসিয়ার শামুক, ক্যান্টাব্রিয়ার গেঁড়ে গুগলি, আলিকান্তের বাগদা চিংড়ি এবং কোস্তা ব্রাভার সমুদ্র শশা, অর্থাৎ এক ধরনের তারা মাছ, খেতে খেতে তিনি ফরাসিদের মতন কেবল রান্নার গল্পই করে যাচ্ছিলেন। বিশেষত নিজের দেশের, অর্থাৎ চীনের প্রাচীন কামলের চিংড়ি, কাঁকড়া, গেঁড়ি প্রভৃতির রন্ধনশৈলীর গল্প তার ভীষণ প্রিয়। হঠাৎ খাওয়া থামিয়ে চিংড়ির দাঁড়ার মতো নিজের মাথাটা আমার দিকে ঘুরিয়ে খুব শান্ত স্বরে মন্তব্য করলেন, পিছন থেকে অনেকক্ষণ ধরে কেউ আমার দিকে তাকিয়ে আছে। তার কাঁধের উপর দিয়ে পেছনে তাকিয়ে দেখি ধারণাটা সঠিক। পরনে গাঢ় বেগুনি রঙের ওভারকোট, মাথায় পুরনো ধরনের ফেল্ট টুপি চড়িয়ে নেরুদার থেকে 3টে টেবিল দূরে বসে স্থির দৃষ্টিতে তিনি যেন গ্রাস করে চলেছেন পাবলো নেরুদাকে। বয়সের ছাপ এবং পৃথুলা হয়ে যাওয়া সত্ত্বেও তাকে চিনতে এতটুকু অসুবিধে হয়নি। আমার মনে একটুও সন্দেহ ছিল না যে তিনি সেই মহিলা যার তর্জনীতে রয়েছে সাপের নকশার আংটি। নেরুদা পরিবার যে জাহাজে চড়ে নেপালস থেকে রওনা দিয়েছিলেন, সেই জাহাজে তিনি থাকলেও তাদের মধ্যে আগে দেখা সাক্ষাৎ হয়নি। আমাদের টেবিলে আসার অনুরোধ জানানোয় তিনি আসন পরিবর্তন করলেন। স্বপ্ন দেখার ক্ষমতা সম্পর্কে কিছু বলার জন্য তাকে আমি অনুরোধ করলাম। কবি এবার বিস্মিত। এসব বিষয়ে তিনি কখনো গুরুত্ব দেননি, কারণ তার বরাবরের বিশ্বাস যে স্বপ্নের কোনো দৈব শক্তি নেই। তিনি বললেন, একমাত্র কবিতাই পারে ভবিষ্যৎবাণী করতে। মধ্যাহ্নভোজের পর
বাধ্যতামূলকভাবে হাঁটার সময় ইচ্ছে করে একটু পিছিয়ে পড়লুম। উদ্দেশ্য ফ্রাউ ফ্রিডার সঙ্গে স্মৃতিচারণ। তিনি জানালেন যে অস্ট্রিয়ার সম্পত্তি বিক্রি করে তিনি পর্তুগালের ওপোর্তো শহরে অবসর জীবন যাপন করছেন। তার বর্ণনা অনুসারে পাহাড়ের ওপর অবস্থিত দুর্গের মতো বাড়িটি থেকে নাকি 2 আমেরিকা মহাদেশের তটরেখা পর্যন্ত সমুদ্র দেখা যায়। সরাসরি উল্লেখ না করলেও তার কথা থেকে স্পষ্ট বোঝা গেল যে শেষ পর্যন্ত তার স্বপ্ন দেখার ক্ষমতার জন্যই তিনি ভিয়েনার সেই অখ্যাত মনিবের সম্পত্তির মালিক হয়েছিলেন। তবে তার কথায় এবার আর চমৎকৃত হয়নি, কারণ আমার মনে হচ্ছিল স্বপ্ন তার রুজি রোজগারের কৌশল ছাড়া অন্য কিছু নয়, এবং তাকে কথাটা বলেও ফেলি। অট্টহাসিতে ফেটে পড়ে তিনি বলেন, তুমি দেখছি আগের মতোই ঠোঁট কাটা রয়ে গেছো। আমি আর কথা বাড়ালাম না। দলের অন্যরাও ততক্ষণে হাঁটা থামিয়েছে। রামলাস দে লস পাহাড়োস এবং টিয়া পাখিদের সঙ্গে চিলের অশালীন ভাষায় নেরুদার কখন কথা বলা শেষ হবে তার অপেক্ষায় সবাই সময় গুনছে। ফ্রাউ ফ্রিডা প্রসঙ্গ পাল্টিয়ে কথা শুরু করার পর আবার কথোপকথন শুরু হলো। ভালো কথা, এখন কিন্তু ভিয়েনায় ফিরে যেতে পারো। কথাটা শুনেই আমি বুঝতে পারলাম আমাদের পরিচয়ের পর পার হয়ে গেছে 13টা বছর। উত্তরে আমি বলি, আপনার স্বপ্ন মিথ্যে প্রমাণিত হলেও আমি আর ভিয়েনায় ফিরছি না। বেলা 3টে নাগাদ আমি বিদায় নিলাম। এটা নেরুদার পবিত্র দিবানিদ্রার সময়। আমাদের বাড়িতেই তার বিশ্রামের আয়োজন হয়েছিল। গুরুগম্ভীর সেই আয়োজন দেখে আমার মনে পড়ে যাচ্ছিল জাপানি চা পর্বের কথা। ঘরের তাপমাত্রা যথাযথ রাখবার জন্য এবং কোনো বিশেষ দিক দিয়ে সূর্যের আলো আসার ব্যবস্থা যথাযথ রাখতে হলে কোন জানলাটা খুলে রাখা দরকার অথবা কোনটা বন্ধ করতে হবে ঠিকঠাক করার পর, নিশ্ছিদ্র নীরবতা নিশ্চিন্ত করার পর সম্পূর্ণ হলো তার দিবানিদ্রার বন্দোবস্ত। বিছানায় গা এলিয়ে দেবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন নেরুদা এবং অপ্রত্যাশিতভাবে মিনিট 10 বাদে শিশুদের মতো জেগে গেলেন। বালিশের ছাপ গালে লাগিয়ে বসার ঘরে আসার পরে তাকে বেশ সজীব লাগছিল। স্বপ্ন দেখা সেই মহিলাকে স্বপ্নে দেখলাম, তিনি জানালেন। স্বপ্নটা কি ছিল মাতিলদে জানতে চাইলেন। আমি স্বপ্নে দেখলাম সেই মহিলাটি স্বপ্নে আমাকে দেখছেন, নেরুদা বললেন। আমি মন্তব্য করলাম, এ তো বোরহেসের গল্পের মতো শোনাচ্ছে। কিঞ্চিত ক্ষুণ্ণ হয়ে নেরুদা প্রশ্ন করলেন, এই গল্পটা কি এর মধ্যেই লেখা হয়ে গেছে? এখনো যদি না হয়ে থাকে তাড়াতাড়ি হয়ে যাবে, আমি জবাব দিই, এবং তা হবে বোরহেসের আরেকটি গোলক ধাঁধা। কিছুক্ষণ বাদে সন্ধ্যে 6টা নাগাদ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে ফিরে গেলেন নেরুদা। ওখানে একটা আলাদা টেবিলে বসে সবুজ কালি দিয়ে ফল্গু ধারার মতো কবিতা লিখতে শুরু করলেন। বইয়ের উৎসর্গপত্রের জন্য এই কলমটা দিয়েই তিনি আঁকতেন ফুল, পাখি, মাছ। জাহাজ ছাড়ার প্রথম ঘন্টার পরে আমরা ফ্রাউ ফ্রিডাকে খুঁজতে লাগলাম। খুঁজে না পেয়ে তাকে বিদায় না জানিয়েই জাহাজ থেকে নেমে টুরিস্ট ডেকে তার দেখা পেলাম। তিনিও সবেমাত্র দিবানিদ্রা সেরে উঠেছেন। স্বপ্নে কবিকে দেখলাম, ফ্রাউ ফ্রিডা জানালেন। স্বপ্নে দেখলাম কবি স্বপ্নে আমাকে দেখছেন। আমার চোখে মুখে বিস্ময়ের আভাস দেখে একটু ঘাবড়ে গিয়ে ফ্রাউ ফ্রিডা প্রশ্ন করলেন, কি ব্যাপার? কখনো কখনো অনেক স্বপ্নের মধ্যে এমন একটি স্বপ্ন আমাদের মধ্যে গেঁথে যায় যার সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্কই নেই। ফ্রাউ ফ্রিডাকে দেখতে আমি দুর্ঘটনাস্থলে যাইনি, কারো কাছে জানতেও চাইনি তার সম্পর্কে, কিন্তু এখন জানতে পারলাম হোটেল রিভিয়েরার দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তার হাতের আঙুলে সাপের নকশার আংটি ছিল। তখন আমার মনে আর কোনো সংশয় রইল না। কয়েক মাস বাদে কোনো এক কূটনৈতিক নৈশভোজের আসরে পর্তুগালের রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় হবার পর তাকে ওই মহিলার কথা জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না। যথেষ্ট আগ্রহ সহকারে রাষ্ট্রদূত তার সুখ্যাতি করলেন। ভাবা যায় না তিনি সত্যি কি অসাধারণ ছিলেন, রাষ্ট্রদূত মন্তব্য করলেন। এমন একজন মহিলাকে নিয়ে আপনার গল্প লেখার ইচ্ছে হওয়া স্বাভাবিক। একই ভঙ্গিতে তিনি ফ্রাউ ফ্রিডা সম্বন্ধে আরো অনেক চমকপ্রদ তথ্য জানালেন। তবু
উপসংহার টানতে কোনো সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত বাধা না দিয়ে পারলাম না। উনি ঠিক কি কাজ করতেন বলুন তো? কিছু না। কিঞ্চিত নিরাশ হয়ে রাষ্ট্রদূত উত্তর দিলেন, স্বপ্ন দেখতেন। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন অমিতাভ রায়ের অনুবাদে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প স্বপ্ন ফিরি করি। গল্প কেমন লাগলো মন্তব্যের বাক্সে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করবেন, একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, এ অনুরোধ তো রইলই। চ্যানেলের গল্পের আসর, উপন্যাসের ঝুলি বা অন্যান্য কি কখন কোথায় চলছে তার নিয়মিত আপডেটের জন্য করে ফেলতে পারেন সাবস্ক্রাইব। ভালো থাকুন সবাই। নতুন বছর নিয়ে আসুক নতুন আশা, নতুন লড়াইয়ের স্বপ্ন। সংগ্রামে থাকুন, ভাবনায় চেতনায় থাকুন। দেখা হবে খুব শিগগিরই। আজ আসি।